ওকে, আজকে আমরা পড়াশোনা করব হচ্ছে তার মাধ্যম। আমরা গতদিন পড়েছিলাম হচ্ছে তারবিহীন মাধ্যম অর্থাৎ ওয়্যারলেস সিস্টেমগুলো। আজকে আমরা পড়বো হচ্ছে তার মাধ্যম। টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল ও অপটিক্যাল ফাইবার, এই তিনটা নিয়ে আসলে আমাদের মেইনলি পড়াশোনা। অর্থাৎ আমাদের তার মাধ্যম এর মধ্যে টুইস্টেড পেয়ার, কোএক্সিয়াল ও অপটিক্যাল ফাইবার, এই তিনটা জিনিস নিয়ে আমাদের আসলে আজকের পড়াশোনা। তো চলো আমরা একটু পড়াশোনা করে নিই। পূর্বের পাঠে আমরা ডেটা কমিউনিকেশনের মাধ্যম বা নেটওয়ার্কের মাধ্যম সম্পর্কে ধারণা লাভ করেছি। এই পাঠে আমরা কেবল মাধ্যমে টুইস্টেড পেয়ার কেবল এবং কোএক্সিয়াল কেবল এবং ফাইবার অপটিক কেবল সম্পর্কে বিস্তারিত জানব। সর্বপ্রথম হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে আমরা জানব। টুইস্টেড পেয়ার কেবল একসাথে কয়েক জোড়া কেবল পাকানো অবস্থায় থাকে। তাহলে কি টুইস্টেড পেয়ার কেবলটা কেমন? টুইস্টেড পেয়ার কেবলটা হচ্ছে একসঙ্গে কয়েক জোড়া কেবল পাকানো অবস্থায় থাকে, যার মধ্যে দিয়ে ডেটা সিগন্যাল প্রবাহিত হয়। কারণ আমাদের তো ডেটা সিগন্যাল প্রবাহ করার জন্য এই যত তার মাধ্যম বা তারবিহীন মাধ্যম প্রয়োজন হয়। এই ধরনের কেবলই সাধারণত টেলিকমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয়। তামার তার একটি আরেকটির কাছে থাকলে একটির সিগন্যাল আরেকটির সিগন্যালকে প্রভাবিত করে। কি করে প্রভাবিত করে? যাকে বলা হয় ক্রস টক। তাহলে এখানে কিন্তু একটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে তামার তার একটি আরেকটির কাছে থাকলে একটির সিগন্যাল আরেকটির সিগন্যালকে প্রভাবিত করে, যাকে বলা হয় ক্রসটক। এটা কিন্তু একটা অবজেক্টিভ হতে পারে। ক্রসটক কাকে বলে, একটা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। ক্রসটক এবং অন্যান্য ইন্টারফারেন্স কমাতে তারগুলোকে পাকানো হয়। তাহলে কি কিসের জন্য? এই ক্রসটক এবং অন্যান্য যে ইন্টারফারেন্স, ইন্টারফারেন্স সম্পর্কে আমরা কিন্তু আগে জেনেছি, আগে গত ক্লাসে। হ্যাঁ, যারা ক্লাস করো নাই বা এই বিষয়ে এখনো ক্লাস কমপ্লিটলি হয় নাই, তোমরা গত ক্লাসটা দেখে নিতে পারো। হ্যাঁ, তো অন্যান্য ইন্টারফারেন্স কমাতে তারগুলোকে পাকানো। তারকে পাকানো হলে একটি সিগন্যাল আরেকটি সিগন্যালকে নিউট্রাল করে দেয়। পাকানো হলে কি হয়, একটা যে সিগন্যাল আরেকটা সিগন্যালকে কি করে, নিউট্রাল করে দেয়। অর্থাৎ তোমার একটা তার যখন তোমার এক্সট্রা সিগন্যাল দিচ্ছে এবং আরেকটা তার যে সিগন্যাল রিসিভ করে একটু মনে করো বিশৃঙ্খলা তৈরি হয়, কিন্তু যখন পেঁচানো হয় তারগুলো, তখন হচ্ছে তোমার এই সিগন্যালটাকে কি করে, নিউট্রাল করে দেয়। নিউট্রাল মানে কি, জিরো করে দেয়। মানে তোমার সিগন্যালটা যে এক্সট্রা সিগন্যাল তৈরি হচ্ছিল বা প্রভাবিত করতেছিল, এই প্রভাবিত করা বা ইন্টারফারেন্স করে না। ঠিক আছে, এক কথায় ইন্টারফারেন্সের মাত্রা হয়ে যায় জিরো। দ্যাটস মিন সেটাকে বলা হচ্ছে নিউট্রাল। তো টুইস্টেড পেয়ার কেবলের কোডিং ব্যবহৃত হয় এবং প্রতিটি তারে একটি করে ইনসুলেশন বা আচ্ছাদন, ইনসুলেশন বা কি, আচ্ছাদন থাকে। যেমন আমাদের সিম্পল তার যদি আমরা দেখি, তাহলে আমাদের সিম্পল তারে আমরা দেখবো যে তারের উপরে একটা কাভার থাকে, তাই না? ওইটার কথা বোঝানো হচ্ছে। এসব আচ্ছাদিত তারকে টুইস্টেড বা পাকানো হয়। পাকানো তারের জোড়াকে আবার প্লাস্টিক জ্যাকেটে মোড়ানো হয় সুরক্ষিত করার জন্য। এই ধরনের কেবলকে সাধারণত মোট ৪ জোড়া তার ব্যবহৃত হয়। কয় জোড়া তার ব্যবহার করা হয়? ৪ জোড়া। ঠিক আছে, এই টুইস্টেড পেয়ার কেবলে সাধারণত কয় জোড়া তার ব্যবহার করা হয়? মোট ৪ জোড়া। ৪ জোড়ায় কয়টা হয়? ৮টা হয়। হ্যাঁ, তো টুইস্টেড পেয়ার কালার কোড ব্যবহৃত হয়। কি কোড ব্যবহার হয়? কালার কোড। প্রতি জোড়া তারের মধ্যে একটি তার সাদা রঙের প্লাস্টিক কোড দ্বারা আবৃত এবং প্রতিটি সাদা রঙের প্লাস্টিক কোডের তারের সাথে নীল, গোলাপি, সবুজ ও বাদামি, এই ৪ রঙের প্লাস্টিক কোডযুক্ত তার থাকে। এই কালার কোড অনুযায়ী কেবলকে কানেক্টরের সাথে সংযুক্ত করতে হয়। পেঁচানো তার দুটিকে পৃথক রাখার জন্য এদের মাঝে অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। টুইস্টেড পেয়ার কেবল সাধারণত ২ ধরনের হয়ে থাকে। আচ্ছা, আমরা টুইস্টেড পেয়ার কেবলটা যদি আমরা দেখি, দেখো এখানে তোমরা হয়তো টুইস্টেড পেয়ার কেবল দেখতে পারতেছো। দেখো এখানে একটা সাদা তার, একটা লাল তার, একটা সাদা তার, একটা সবুজ তার, একটা সাদা তার, একটা হচ্ছে কমলা কালারের তার, একটা সাদা তার, একটা হচ্ছে ব্লু অর্থাৎ নীল কালারের তার। এখানে দেখো একটা সাদা তার সাথে একটা তোমার হচ্ছে গ্রিন কালার বা হ্যাঁ গ্রিন, গ্রিন, হ্যাঁ গ্রিনই লাগছে। আর একটা হচ্ছে সাদা তার, তার সঙ্গে একটা কমলা কালার অরেঞ্জ তার। এখানে একটা সাদা তার, এর সঙ্গে একটা ব্ল্যাক তার। ঠিক আছে, এখানে একটা সাদা তার, এর সঙ্গে একটা ব্লু তার। যদিও এটা ব্লু বা বেগুনি, বেগুনি বলা চলে।
অবশ্যই বুঝতে পারতেছো, অর্থাৎ একটা তারের সঙ্গে ভিন্ন একটা কালারের তার থাকছে শুধুমাত্র সাদা কালারের সাথে। সেটা কি কি? এই যে সাদা কালারের সঙ্গে সাদা রঙের প্লাস্টিক কোডের সঙ্গে কি থাকছে? একটা নীল, একটা গোলাপি অথবা একটা সবুজ বা একটা বাদামি, এই 4 রঙের প্লাস্টিক কোডযুক্ত তার থাকে। এই কালার কোড অনুযায়ী কেবলকে কানেক্টরের সাথে সংযুক্ত করতে হয়। পেঁচানো তার দুটিকে পৃথক রাখার জন্য এদের মাঝে কি থাকে? অপরিবাহী পদার্থ থাকে। হুম। তো পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। তো টুইস্টেড পেয়ার কেবল সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে আনশিল্ড, কি? আনশিল্ড মানে আবরণহীন টুইস্টেড পেপার পেয়ার কেবল, যেটাকে ইউটিপি বলা হয়। আর একটা হচ্ছে শিল্ডেড মানে আবরণযুক্ত। একটা হচ্ছে কি? শিল্ডেড অর্থাৎ আবরণযোগ্য যুক্ত, এটাকে বলা হয় এসটিপি। দেখো এখানে কিন্তু ইউপিটির এখানে রয়েছে, কি রয়েছে? ইউপিটি অর্থাৎ আনশিল্ড মানে শিল্ড বাদে অবস্থায় এখানে কিন্তু আমাদের দেখানো। আচ্ছা, এখন এই ইউটিপি সম্পর্কে আমরা একটু জানবো। হ্যাঁ, এই ইউটিপি মানে কি? যেটা হচ্ছে আনশিল্ড মানে আবরণহীন। এই আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের বাইরে অতিরিক্ত কোনো শিল্ডিং বা আবরণ থাকে না। ইউটিপি কেবল বিভিন্ন স্ট্যান্ডার্ড ব্যবহার হয়ে থাকে। এই সকল স্ট্যান্ডার্ডের মধ্যে ক্যাট 5 এবং ক্যাট 6 খুবই জনপ্রিয়। এই ক্যাট 5 ক্যাট 6টা কি জিনিস সেটা তোমাদের বলি। তোমরা সম্ভবত তোমরা যদি ওয়াইফাই লাইন বা ব্রডব্যান্ড লাইন নিয়ে থাকো, দেখবা একটা কালো তার আসে। কি তার আসে? একটা কালো তার আসে। কালো তারটা কিন্তু সরাসরি তোমার রাউটারের মধ্যে প্রবেশ করানো হয় না। এইবার এই কালো তারটাকে কি করা হয়? কালো তারটাকে তোমার হচ্ছে গিয়ে এই কালো কালো তারের সঙ্গে একটা কানেক্টর ব্যবহার করা হয়। সেই কানেক্টরটা তোমার হচ্ছে গা তোমার অণুতে দেয়া থাকে। এবার এই অণু থেকে তুমি যদি তোমার রাউটারে কোনো লাইন নিতে চাও, মানে রাউটারের মধ্যে ইন্টারনেট, রাউটার না হলে তো তোমার ইন্টারনেট ছড়াবে না। তাহলে রাউটারে যখন তুমি লাইন নিচ্ছ যে তারটার মাধ্যমে, সেইটাই হচ্ছে তোমার মূলত টুইস্টেড পেয়ার কেবল। এছাড়াও যাদের হচ্ছে গিয়ে বাড়িতে ডেস্কটপ আছে, ল্যাপটপ না, ডেস্কটপ মানে যেটা হচ্ছে টেবিলের উপরে রাখা রাখা হয়, যে কম্পিউটারটা আমারটা যেটা দেখছো এটা, তো এটাতে সচরাচর তোমার ওয়াইফাই থাকে না। তাহলে এখন ইন্টারনেট সংযুক্ত করতে গেলে কি করতে হবে? তার ব্যবহার করতে হবে। তাহলে কোন তার ব্যবহার করা হয়? এই যে রাউটারের থেকে কম্পিউটারের সঙ্গে যে তারটা সংযুক্ত করা হয় সেটাই হচ্ছে তোমার টুইস্টেড পেয়ার কেবল, যেটার হচ্ছে মডেল আমরা বলতে পারি স্ট্যান্ডার্ড মান হচ্ছে ক্যাট 5 অথবা ক্যাট 6। ঠিক আছে? তো এই ক্যাট 5 বা ক্যাট 6 তারের মাধ্যমে তোমার হচ্ছে গিয়ে ডেস্কটপ বা বিভিন্ন ইসেতে রাউটারে তোমার হচ্ছে লাইন দেয়া হয়ে থাকে বা ডিভাইসে দেয়া হয়। হ্যাঁ, তো এখন এই ইউটিউব কেবলের ব্যান্ডউইথ সাধারণত 10 এমবিপিএস। কয় এমবিপিএস? 10 এমবিপিএস হয়ে থাকে। হুম। তো তবে 1 থেকে 55 এমবিপিএস পর্যন্ত হতে পারে। হুম। তবে কত? 1 থেকে 55 এমবিপিএস পর্যন্ত হতে পারে। এতে অ্যাটেনুয়েশন আছে, তাই এর দূরত্ব 100 মিটার পর্যন্ত সীমাবদ্ধ। কত মিটার পর্যন্ত সীমাবদ্ধ? 100 মিটার পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়, বা এর বেশি তার ব্যবহার করা সচরাচর হয় না। এতে ইএমআই প্রভাব খুব বেশি। ইএমআই কি জিনিস আমরা আগে পড়েছি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, যে সম্পর্কে আমরা গত ক্লাসে জানছি। এরপরে রয়েছে এসটিপি। এরপরে কি রয়েছে? এসটিপি অর্থাৎ শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের প্রতিটি পেঁচানো জোড়া তারে থাকে একটি করে শক্ত শিল্ড বা আবরণের ভিতরে। কিসের মধ্যে? শিল্ড টুইস্টেড পেয়ার কেবল প্রতিটি পেঁচানো জোড়া তার থাকে এবং একটি করে কি থাকে? শক্ত শিল্ড থাকে বা আবরণের ভেতর থাকে বা আবরণ থাকে উপরে। ফলে এই তার অনেক সুরক্ষিত থাকে। এই তারটা কি থাকে? অনেক সুরক্ষিত থাকে। কোনটার তুলনায়? যেটা হচ্ছে আনশিল্ড বা আবরণহীন ইউটিপির থেকে এসটিপিটা বেশি সুরক্ষিত থাকে। শিল্ড সাধারণত অ্যালুমিনিয়াম বা পলিয়েস্টারের হয়ে থাকে। প্রতিটি শিল্ডের জোড়া তার আবার প্লাস্টিক জ্যাকেটের মাঝে থাকে। এসটিপি কেবলের বিশেষ ধরনের কানেক্টর ব্যবহার করতে হয়, তাই ইউটিপি কেবলের চেয়ে এসটিপি কেবল ব্যবহারের অসুবিধা দেখা দেয়। এই কেবল পুরু ও শক্ত হওয়ায় এটি নাড়াচাড়া করা অসুবিধাজনক। এর ব্যান্ডউইথ সাধারণত 16 এমবিপিএস, তবে 500 এমবিপিএস পর্যন্ত হতে পারে। এতে অ্যাটেনুয়েশন ইউটিপি কেবলের মতোই, তাই এর দূরত্ব 100 মিটার পর্যন্ত সীমাবদ্ধ। এসটিপি কেবলের বড় সুবিধা হলো ইএমআই প্রভাব
হ্রাস পায়, তবে পুরো দূর হয় না। অর্থাৎ এটাতেও ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স আর রয়েছে, কিন্তু সেটা কি আহামরি অনেক বেশি নয়, অল্প পরিমাণে। এখন এই টুইস্টেড পেয়ার কেবলের আমরা সুবিধা সম্পর্কে জানব। কম দূরত্বে যোগাযোগ কেবল হিসাবে টুইস্টেড পেয়ার কেবল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সহজে মেরামত করা যায়। এটি অন্যান্য কেবলের চেয়ে দামে সস্তা। সহজেই স্থাপন করা যায়। এটি পুরনো ডেটা প্রেরণ পদ্ধতি, অ্যানালগ এবং ডিজিটাল উভয় ধরনের ডেটা প্রেরণের জন্য টুইস্টেড পেয়ার কেবল ব্যবহৃত হয়। টুইস্টেড পেয়ার কেবলের আবার কি রয়েছে, অসুবিধা রয়েছে। যেমন বেশি দূরত্বে ডেটা পাঠানোর জন্য 2 কিলোমিটার পর পর রিপিটার ব্যবহার করা হয়। ট্রান্সমিশন লস ও অপেক্ষাকৃত বেশি, মানে ট্রান্সমিশন লসটা অনেক বেশি হয়। অর্থাৎ ডেটা ট্রান্সমিশন করতে মাঝখানে কি হয়, ডেটা অনেক সময় সিগন্যালটাকে নষ্ট হয়ে যেতে পারে। কেন? ওই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স থাকার কারণে। হ্যাঁ, গঠন পাতলা হবার কারণে সহজেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সহজেই নয়েজ সিগন্যাল দ্বারা প্রভাবিত হয়, যেটা হচ্ছে ইএমআই বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। এক কেবল ব্যবহার করা হয় 100 মিটার দূরত্বের মধ্যে তথ্য প্রেরণের জন্য। এই টুইস্টেড পেয়ার কেবলের ব্যবহার টেলিফোন লাইন এই কেবলে ব্যবহৃত হয়। কি লাইন? টেলিফোন লাইন। এখন এই টেলিফোন লাইন কোথায়? টেলিফোন লাইন এখন তো আমরা টেলিফোন লাইন দেখা যায় না। আমি যখন অনেক ছোট ছিলাম আমি তখন দেখেছি টেলিফোন লাইন। সেই সময় আমি সঙ্গত কারণে আমাকে কুষ্টিয়া যেতে হতো আমার পরিবারের বা ফ্যামিলি পার্সনের সঙ্গে। তো আমি সেখানে গিয়ে আমি টেলিফোনের সঙ্গে ওই বিষয়গুলো দেখেছি, যেহেতু আমি গ্রামে থাকতাম বা গ্রামে থাকি। গ্রামে ওইগুলো তখন এতটা অ্যাভেলেবল ছিল না টেলিফোনগুলো। হ্যাঁ, তো দেখেছিলাম যে আসলে ওই লাইনগুলো। তো পরবর্তীতে যখন একটু বড় হই কুষ্টিয়াতে, তখন যখন নিজে যাওয়া শুরু করি, তখন হচ্ছে আস্তে আস্তে ব্রডব্যান্ড চলে আসে বা অন্যান্য লাইন চলে আসে, সিম চলে আসে। তখন হচ্ছে তোমার কি হয়, এই টেলিফোন লাইনটা আস্তে আস্তে তোমার হচ্ছে ব্যবহার কমে যায়। তো অনেক ওই তার টানানো ছিল, ওই তারগুলো ছিঁড়ে থাকতো, আর তারের মধ্যে অনেকগুলো চিকন 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 তারগুলো থাকতো, যেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। তখন তো বুঝতাম না, এখন বুঝি যে হ্যাঁ ওইগুলো ছিল আসলে টুইস্টেড পেয়ার কেবল। তো এর পরে রয়েছে হচ্ছে ব্যবহার কোথায়, ডিজিটাল সিগন্যালিং, অর্থাৎ ডিজিটাল সিগন্যাল তোমার পাঠানো বা রিসিভ করার ক্ষেত্রে এটা ব্যবহৃত হতে পারে। তারপরে ল্যানের ক্ষেত্রে, এখন এই ল্যান ল্যান বলতে কোনটা, ওই যে আমি বললাম যে তোমার অণু থেকে তোমার রাউটারে লাইন নেওয়ার জন্য, ঠিক আছে, যে তারটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এই ল্যানটাকে কানেক্ট করার জন্যই মূলত তোমার এটা করা হয়ে থাকে। তারপরে তোমার হচ্ছে গিয়ে রাউটার থেকে কোনো ডিভাইসে যদি মনে করা হয় তার সঙ্গে কানেক্ট, সেই ক্ষেত্রে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়। এখন টুইস্টেড পেয়ার কেবল যে দুই ধরনের পড়েছিলাম, এই দুই ধরনের পার্থক্য তোমাদের পড়তে হবে। একটা হচ্ছে ইউটিপি এবং একটা এসটিপি। ইউটিপি এবং এসটিপির মধ্যে পার্থক্যটা তোমাদের মুখস্থ করতে হবে। ইউটিপি বা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, বাইরে কোনো অতিরিক্ত শিল্ডিং বা আবরণ থাকে না। এসটিপি বা শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, প্রতিটি পেঁচানো জোড়া তার একটি করে শক্ত শিল্ড বা আবরণের ভেতরে থাকে। তাহলে এটা কি আবরণ থাকে না, এটাতে আবরণ থাকে না, আর এটাতে কি হয়, শক্ত শিল্ড বা আবরণের ভেতর থাকে। হ্যাঁ, এরপরে রয়েছে ইউটিপি, তেমন সুরক্ষিত নয়। এটা যেহেতু এর আবরণ নাই, এটা তেমন সুরক্ষিত নয়, কিন্তু এসটিপি শক্ত শিল্ডিং এর কারণে কি হবে, সুরক্ষিত থাকে। এটা কি থাকে, অনেক অনেক সুরক্ষিত থাকে। হ্যাঁ, এরপরে রয়েছে ইউটিপি কেবলের ব্যান্ডউইথ সাধারণত 10 এমবিপিএস। ইউটিপি কেবলের ব্যান্ডউইথ সাধারণত কত, 10 এমবিপিএস। এসটিপি কেবলের ব্যান্ডউইথ সাধারণত 16 এমবিপিএস। অর্থাৎ তাহলে এসটিপির স্পিডটা কি তুলনামূলক বেশি। এইগুলো কিন্তু অবজেক্টিভ হতে পারে, যে এখানে প্রশ্ন হতে পারে টুইস্টেড পেয়ার কেবলের ইউটিপি কেবলের ব্যান্ডউইথ সাধারণত কত, 10 এমবিপিএস। বোঝা গেছে? অথবা এসটিপি কেবলের ব্যান্ডউইথ সাধারণত কত, 16 এমবিপিএস। এটাগুলো কিন্তু অবজেক্টিভ হতে পারে। এখন এসটিপি অথবা প্রশ্ন হতে পারে নিচের কোন তারটির তোমার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স কম, হয়তো দিলে হচ্ছে ইএমআই কি এসটিপি অথবা ইউটিপি। ইউটিপি অথবা এসটিপি। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স সব থেকে বেশি হচ্ছে, প্রভাব সব থেকে বেশি হচ্ছে ইউটিপির। হ্যাঁ, আর সব থেকে কম, ঠিক আছে, সেটা হচ্ছে গা এসটিপি, ইএমআই প্রভাব। হ্যাঁ, তো ইএমআই প্রভাব যত কম হবে বা হ্রাস পাবে, তত ভালো ওই তারটা। হ্যাঁ, আর যেটা যদি ইএমআই বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স যদি বেশি হয়, তাহলে সেটাতে আরো বেশি সমস্যা।
এরপরে রয়েছে কোএক্সিয়াল কেবল। কি রয়েছে? কোএক্সিয়াল কেবল, এটা আমাদের বুঝতে হবে। কোএক্সিয়াল কেবলের কেন্দ্র দিয়ে অতিক্রম করে একটি সলিড কপার। দেখো এখানে তুমি কোএক্সিয়াল কেবল দেখতে পারতেছো। এখানে দেখো তোমার বিভিন্ন লেয়ার দিয়ে এখানে দেখানো হচ্ছে। তো কোএক্সিয়াল কেবলের কেন্দ্র দিয়ে অতিক্রম করে একটি সলিড কপার তার কি থাকে? সলিড কপার। অর্থাৎ এই অংশটা, এই যে এখানে যে অংশটা তুমি দেখতে পারতেছো, এই অংশটা হচ্ছে সলিড কপারের তৈরি। হ্যাঁ, আচ্ছা। এই তারকে ঘিরে জড়ানো থাকে প্লাস্টিকের ফোমের ইনসুলেশন। এই যে এখানে যে প্লাস্টিকের এই যে ফোমের ইনসুলেশন কিন্তু এই অংশগুলোর মধ্যে থাকে। এছাড়াও আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে পেঁচানো থাকে বা তার জালি, তার জালি বিছানো থাকে। তার জালি কোনটা? এই দেখো, এটা হচ্ছে তার জালি। আচ্ছা দেখো, তোমাদের দেখো এই তারটা তোমাদের খুবই খুবই পরিচিত, অতি পরিচিত। ঠিক আছে, বললে বলবা ও এইটা কোএক্সিয়াল কেবল। চলো আমরা পড়াশোনা করি, একটু জানি এটা কোনটা। এই তারে তার বা জালি বাইরের বৈদ্যুতিক ব্যতিচাপ বা ইলেকট্রিক্যাল ইন্টারফারেন্স থেকে ভেতরের সলিড কপারকে রক্ষা করে, ফলে এটা বা সিগন্যাল সুন্দরভাবে চলাচল করতে পারে। ফলে ডেটা বা কি সিগন্যাল সুন্দরভাবে, অর্থাৎ এর মধ্যে যে কপার তার আছে না, আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স কম বেশি বিভিন্ন তারে কাজ করে। তো এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স কমানোর জন্য তোমার এই যে তার জালি ব্যবহার করা হয়। তার জালি হলে কি হয়, তোমার যে বৈদ্যুতিক যে ব্যতিচার, ব্যতিচার মানে কি, বৈদ্যুতিকের যে বিদ্যুতের যে একটা ওঠানামা, বা হচ্ছে তোমার অনেক সময় আহ, বিদ্যুৎ বেশি প্রবাহ হওয়ার ফলে এই তার দিয়ে বিদ্যুৎ যখন প্রবাহ হওয়ার চেষ্টা করবে, তখন কি হবে, এই কপারের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ যাবে, সিগন্যাল যে আসতেছে, তখন কিন্তু এই সিগন্যালটা কি হবে, ডিস্টর্ট হয়ে যাবে, বা হচ্ছে তোমার সিগন্যালটা নষ্ট হয়ে যাবে, বা সিগন্যালটা দুর্বল হয়ে যাবে। তখন কি হবে, তুমি ডেটাটা পারফেক্টলি পাবা না। এই জন্য এর মধ্যে তোমার হচ্ছে একটা কি করা হতো, তার জালি ব্যবহার করা হতো। আর এই তার জালি ব্যবহার করার জন্য তোমার হচ্ছে এই বিদ্যুৎটা এটার মাধ্যমে তোমার কি হতো, চলে যেতে পারতো। ঠিক আছে, এখন দেখো আমি তোমাদের দেখা পড়াই, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। তো বাইরের পরিবাহককে প্লাস্টিক জ্যাকেট দ্বারা ঢেকে রাখা হয়। প্লাস্টিক জ্যাকেট অর্থাৎ প্লাস্টিকের যে আমরা আমাদের সাধারণ যে তার দেখি উপরে যে কাভার থাকে, ওইটাকেই বোঝানো হচ্ছে। এই কেবল বাইরের বৈদ্যুতিক ব্যতিচার দ্বারা সাধারণত প্রভাবিত হয় না বলে এর ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়, তবে উচ্চ বৈদ্যুতিক ক্ষেত্রে এর ব্যতিচার লক্ষ্য করা যায়। আচ্ছা, এই ধরনের কেবল ডেটা ট্রান্সফার রেট তুলনামূলক বেশি হয়, তবে ডেটা ট্রান্সফার রেট তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। সাধারণত কোয়েক্সিয়াল কেবল ব্যবহার করে 1 কিলোমিটার পর্যন্ত, কত কিলোমিটার, 1 কিলোমিটার পর্যন্ত দূরত্ব ডিজিটাল ডেটা প্রেরণ করা যায়। এই ক্ষেত্রে ডেটা ট্রান্সফার রেট হয় হচ্ছে 200 এমবিপিএস। তাহলে মেগা বিটস পার সেকেন্ড, তাহলে কত, 200 মেগা বিটস পার সেকেন্ড। আচ্ছা, তো পর্যন্ত হতে পারে, এবং ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম হয়, অনেক কম। তো নেটওয়ার্কে ব্যবহার কোএক্সিয়াল কেবলকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা একটু আগে পড়লাম হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, সেটাকেও দুই ভাগে ভাগ করা গিয়েছিল। একটা হচ্ছে এসটিপি, একটা হচ্ছে ইউটিপি। ইউটিপি একটা হচ্ছে এসটিপি। এখন থিনেট, এখন এই কোএক্সিয়াল কেবল পর্যন্ত আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। এটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, এটাকেও দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটাকে বলা হচ্ছে থিনেট, একটাকে বলা হচ্ছে থিকনেট। তো দেখো, থিনেট বা থিন কোএক্সিয়াল কেবল ব্যবহার করে যে নেটওয়ার্ক গড়ে ওঠে তাকে বলা হয় থিন নেট বা থিন কোএক্সিয়াল কেবলের ব্যাস সচরাচর কত হয়, 0.25 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ। কত, 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, অর্থাৎ 0.25 ইঞ্চ। এবং কোনো প্রকার রিপিটার ছাড়া 185 মিটার দৈর্ঘ্যের কেবল ব্যবহার করা যায়। এই ধরনের নেটওয়ার্কে 10 বেজ বা 10 বেজ বা 10 বেজ 2 নেটওয়ার্কও বলা হয়। তাহলে এই যে কোএক্সিয়াল কেবলকে কত বেজ নেটওয়ার্ক, মানে কত বেজ নেটওয়ার্কও বলা হয়, সেটা হচ্ছে 10 বেজ 2 নেটওয়ার্কও বলা হয়ে থাকে। এখানে 10 হলো এর ব্যান্ডউইথ, অর্থাৎ 10 এমবিপিএস, এবং 2 হলো কেবল দৈর্ঘ্য, অর্থাৎ 10 বেজ 1 মানে 100 মিটার, 10 বেজ 2 মানে 200 মিটার, 10 বেজ 3 মানে 300 মিটার, এরকম। এতে বিএনসি কানেক্টর ব্যবহৃত হয়। কি কানেক্টর ব্যবহার করা হয়? বিএনসি কানেক্টর ব্যবহার করা হয়। আচ্ছা, এখন থিকনেট, এই থিক ও এক্সিএল কেবলের ব্যাস প্রায় 0.5 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চির অর্ধেক।
এবং কোনো প্রকার রিপিটার ছাড়া 500 মিটার দৈর্ঘ্যের কেবল ব্যবহার করা যায়। এ ধরনের নেটওয়ার্কে 10 বেস 5 কত বলা হচ্ছে 10 বেস, যেহেতু 500 মিটার তার মানে কি 10 বেস 5 আমরা বলতে পারি। তো নেটওয়ার্কেও বলা হয়ে থাকে। কেবলের সাথে ডিভাইসের সংযোগের জন্য ঠিক নেটের ক্ষেত্রে হ্যাম্পায়ার ট্যাপ, কি ট্যাপ? ভ্যাম্পায়ার ট্যাপ ও ড্রপ কেবল ব্যবহার করা হয়। এখন এই ভ্যাম্পায়ার ট্যাপ এবং ড্রপ কেবল আমার এর সম্পর্কে তেমন আইডিয়া নেই। তো কোএক্সিয়াল কেবল, এই কোএক্সিয়াল কেবল ব্যবহার করে কোনো রিপিটার ছাড়াই সাধারণত 1 কিলোমিটার পর্যন্ত দূরত্বের ডেটা প্রেরণ করা যায়। এই ক্ষেত্রে ডেটা ট্রান্সফার রেট 200 এমবি পর্যন্ত হতে পারে। কত? 200 এমবিপিএস, অর্থাৎ বিট পার সেকেন্ড হতে পারে। 200 বিট পার সেকেন্ড, 1 সেকেন্ডে 200 বিট করে ডেটা ট্রান্সফার হবে। তো ডেটা ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কি হয়? কম হয়। কোএক্সিয়াল কেবলের বৈশিষ্ট্যটা দেখ, সহজে স্থাপন করা যায়। সহজে কি করা যায়? স্থাপন করা যায়। অধিক নিরাপদ, অনেক নিরাপদ, দামে কম, অধিক দূরত্ব ডেটা প্রেরণ, অধিক গতিতে ডেটা প্রেরণ। কোএক্সিয়াল কেবলের সুবিধা মূলত ফাইবার অপটিক কেবলের তুলনায় দামে সস্তা। আচ্ছা, অ্যানালগ এবং ডিজিটাল উভয় ডেটা ট্রান্সমিশন ও এ কেবলে ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয়। টুইস্টেড পেয়ার কেবলের চেয়ে অধিক দূরত্বে ডেটা পাঠানো যায়। ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম হয়। এই কেবল টিভি নেটওয়ার্কে বেশি ব্যবহৃত হয়। এই দেখো, আমি যেটা বলতেছিলাম যে তোমাদের বললে তোমরা বুঝতে পারবে। তাহলে এই কেবল কিসে? টিভি নেটওয়ার্কে বেশি ব্যবহৃত হয়। টিভি নেটওয়ার্ক জিনিসটা কি? তোমরা তোমাদের বাড়িতে ডিশ লাইন বলো না, যে আমাদের বাসায় ডিশ লাইন আছে, অর্থাৎ তোমাদের যে টেলিভিশন আছে, টেলিভিশনের পিছনে যে তারটা ব্যবহার করা হয়ে থাকে ডিশ লাইন ইউজ করার জন্য, সেইটাই মূলত কোএক্সিয়াল কেবল। তোমাদের যদি সম্ভব হয় কখনো ওই তারটা তোমরা কেটে দেখবা, যে আমরা যে লেয়ার গুলো পরে আসছি, প্রথমে মাঝে একটা কপার, তার সঙ্গে মনে করো যে একটা ইনসুলিন থাকে, তার সাথে একটা মনে করো যে ফোম থাকে, ঠিক আছে? ফোম থাকে, ফোমের পরে দেখবা যে একটা তার জালি থাকে, তার জালির সাথে তোমার হচ্ছে কি থাকে? তোমার হচ্ছে বাইরের একটা কাভার থাকে, যেটা হচ্ছে গিয়ে রাবারের মতো দেখতে, ঠিক আছে? এখন তাহলে বুঝতে পারছো কোএক্সিয়াল কোথায় ব্যবহার করা হয়? ডিশ লাইনের তারে আমরা এটা ব্যবহার করে থাকি। তো কোএক্সিয়াল কেবলের অসুবিধা সমূহ, আমরা যেহেতু যেমন কোএক্সিয়ালের যেমন সুবিধা আছে, তেমন কোএক্সিয়াল কেবলের অসুবিধাও আছে। টুইস্টেড পেয়ার কেবল অপেক্ষা কিছুটা ব্যয়বহুল। কোএক্সিয়াল কেবলের মাধ্যমে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করা কিছুটা কঠিন। তারের দৈর্ঘ্যের উপর ডেটা ট্রান্সমিশন রেট নির্ভর করে। কিসের উপরে? তারের দৈর্ঘ্যের উপর ডেটা ট্রান্সমিশন রেট নির্ভর করে। রিপিটার ছাড়া 1 কিলোমিটার বেশি দূরে ডেটা পাঠানো যায়। কি ছাড়া? রিপিটার ছাড়া। কিন্তু অনেক ক্ষেত্রে 1 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করার জন্য কি হয়? রিপিটার ব্যবহার করা হয়। এই জিনিসটা তোমরা দেখবা ডিশ লাইন আসে, তাই না? ডিশ লাইনের তারের সঙ্গে দেখবা খাম্বায় খাম্বায় একটা করে ডিভাইস লাগানো থাকে। সন্ধ্যার দিকে দেখবা যে লাল আলো জ্বলে থাকে, ওইটা হচ্ছে তোমার রিপিটার। হ্যাঁ, আচ্ছা। কোএক্সিয়াল কেবলের ব্যবহার। কোএক্সিয়াল কেবল প্রধানত লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হয়। কেবল টিভি সিস্টেমে ব্যবহার করা যায়। কি সিস্টেম? টিভি সিস্টেম। তো যাই হোক, আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কোএক্সিয়ালের ব্যবহার কোথায় হয়, কোএক্সিয়ালের বৈশিষ্ট্য, কেমন ডেটা ট্রান্সফার হয়, এইগুলো। তো এখন কোএক্সিয়াল কেবল কয় প্রকার সেটাও জেনেছি। 2 প্রকার, একটা হচ্ছে থিনেট, একটা হচ্ছে থিকনেট। এখন থিনেট এবং থিকনেটের মধ্যে যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটা এখানে রয়েছে। থিন কোএক্সিয়াল কেবল ব্যবহার করে যে নেটওয়ার্ক গড়ে ওঠে তাকে বলা হয় থিননেট। আর থিক কোএক্সিয়াল কেবল ব্যবহার করে যে নেটওয়ার্ক গড়ে ওঠে তাকে বলা হয় থিকনেট। থিন কোএক্সিয়াল কেবলের ব্যাস 0.25 ইঞ্চি। কোনো প্রকার রিপিটার ছাড়া এটি 185 মিটার পর্যন্ত ব্যবহার করা যায়। আর এটি কোনো প্রকার রিপিটার ছাড়া 500 মিটার পর্যন্ত ব্যবহার করা যায়, সেটা হচ্ছে থিকনেস। এই ধরনের নেটওয়ার্কে 10 বেস 2 অর্থাৎ বলা হয়, অর্থাৎ তোমার হচ্ছে 10 হচ্ছে বেজ স্পিড, আর 2 হচ্ছে তোমার দৈর্ঘ্য বা দূরত্ব, তাই তো? 10 দ্বারা বেজ, 2 দ্বারা 200 মিটার। আর থিকনেটের ক্ষেত্রে এই ধরনের নেটওয়ার্কে 10 বেস 5 অর্থাৎ 10 এমবিপিএস, আর তোমার হচ্ছে গ্যাপ যে দূরত্ব সেটা হচ্ছে 500 মিটার। তো এই এই আর কি বিষয়। এতে বিএনসি কানেক্টর ব্যবহৃত হয়। আর থিকনেটে এতে জাম্পার ট্র্যাম্প ও ড্রপ কেবল ব্যবহার করা হয়। তো এখন এই যে যতটুকু আমরা পড়লাম, এতটুকু আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে?
এরপরে কালকে আমরা হচ্ছে গা পড়বো হচ্ছে গা অপটিক্যাল ফাইবার। শুধু অপটিক্যাল ফাইবার নিয়েই তোমার হচ্ছে গা হিউজ একটা ক্লাস হয়ে যাবে। হ্যাঁ, শুধু অপটিক্যাল ফাইবার নিয়ে একটা হিউজ ক্লাস হয়ে যাবে। তাই আমরা অপটিক্যাল ফাইবারটা কালকের জন্য রাখছি। কালকে আমরা অপটিক্যাল ফাইবার নিয়ে ক্লাস করব। তবে আজকে আমরা যে ফাইবারগুলো নিয়ে পড়াশোনা করলাম সেই ফাইবারগুলো নিয়েই তোমাদের কালকের পড়াটা থাকবে। আমরা আজকে পড়েছি হচ্ছে গা টুইস্টেড পেয়ার কেবল কত প্রকার, স্পিড কেমন, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা এগুলো মুখস্থ করবা এবং পার্থক্য। এরপরে কোএক্সিয়াল কেবল, কোএক্সিয়াল কেবল কেমন, এর স্পিড কেমন, এর বৈশিষ্ট্য কি, ঠিক আছে, এই কোএক্সিয়াল কেবলের সুবিধা অসুবিধা এই বিষয় এবং এই কোএক্সিয়াল কেবলের দুই প্রকার, একটা হচ্ছে থিনেট থিকনেট, এদের মধ্যে পার্থক্য কি সেইগুলো আমরা মোটামুটি আজকে পড়লাম। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকলো। আশা করি বুঝতে পারছো। আর কোনো সমস্যা হলে অবশ্যই ইউটিউব থেকে বা ফেসবুক পেজের থেকে তোমরা দেখে নিবা বারবার দেখে। আর কোনো সমস্যা হলে আমাকে সরাসরি মেসেঞ্জারে নক করবা।